প্রণয়ের প্রেম গাথা পর্ব ২ কলমে তাসনিম তালুকদার বসরা। রাত প্রায় ১১টা। পুরো বাড়িটা তখন নিস্তব্ধ। চারপাশে এমন শান্ত পরিবেশ যেন সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শুধু ড্রয়িং রুমের এক কোনায় ছোট্ট একটা ল্যাম্প জ্বলছে। তার ম্লান আলো পুরো ড্রয়িং রুমটাকে আধো অন্ধকার করে রেখেছে। সূর্য ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। মুখটা এখনো গম্ভীর। নদীর পাড় থেকে ফিরে এলেও ভেতরের অস্থিরতা কমেনি একটুও। টাইটা খুলতে খুলতে কয়েক কদম এগোতেই হঠাৎ তার কানে টুকটুক শব্দ ভেসে এলো। শব্দটা কিচেনের দিক থেকে আসছে। তুর্য ভ্রু কুঁচকে তাকালো। এত রাতে কিচেনে কে? কৌতূহল আর বিরক্তি নিয়ে সে ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে গেল। কিচেনের ভেতরে পুরো আলো জ্বালানো নেই, শুধু ফ্রিজের সাদা আলো। আধো অন্ধকার কিচেন অদ্ভুতভাবে আলোকিত করে রেখেছে। আর সেই আলোর সামনে দাঁড়িয়ে আছে হৃদ। ছোট্ট মেয়েটা খুব সাবধানে ফ্রিজ থেকে একটা আইসক্রিমের বাটি বের করছে। মুখে এমন ভাব যেন কাউকে না জাগিয়ে চুপি চুপি কোনো অপরাধ করছে। সূর্যের চোখ পড়তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত এগিয়ে এসে হৃদের হাত থেকে আইসক্রিমের বাটিটা কেড়ে নিয়ে সোজা মেঝেতে ফেলে দিল। ঠক শব্দে বাটিটা পড়ে আইসক্রিম ছিটকে চারদিকে ছড়িয়ে গেল। আচমকা ঘটনায় হৃদ চমকে উঠল। বড় বড় চোখ করে তাকাতেই সামনে সূর্যকে দেখে মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে পুরো শরীরটা যেন গুটিয়ে এলো তার। সূর্য নিচু হয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়েই রইল হৃদের দিকে। তারপর গম্ভীর ঠান্ডা গলায় বলল, এই মেয়ে, এত রাতে তুমি আইসক্রিম কেন খাচ্ছ? হৃদ কাপা ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সূর্য আরো কঠিন স্বরে বলল, অসুস্থ হলে কি হবে জানো? আম্মু আর পাপা তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে। তোমার এসব টেনশন পেতে খুব ভালো লাগে, তাই না? সেজন্যই এত রাতে আইসক্রিম খেতে এসেছো? সূর্যের চোখে বিরক্তির সাথে অদ্ভুত এক রাগ জমে উঠল। সূর্যের কথাগুলো শুনে হৃদ প্রথমে চুপ করেই দাঁড়িয়েছিল, মাথা নিচু, ঠোঁট কাঁপছে। কিন্তু এবার যেন ভেতরে জমে থাকা সব কষ্ট একসাথে বুকের ভেতরে ধাক্কা দিতে লাগলো। মেঝেতে পড়ে থাকা গলে যাওয়া আইসক্রিমটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ দুটো ভিজে উঠল। কিন্তু এবার সেই চোখে শুধু কষ্ট ছিল না, রাগও ছিল। ছোট্ট হাত দুটো মুঠো করে ফেললো। তারপর আচমকাই মুখ খুলে তাকালো সূর্যের দিকে। তারপর স্পষ্ট গলায় বলল, দেখুন, আপনি সব সময় আমাকে বকেন, কথায় কথায় থাপ্পড় মারেন, তবুও আমি চুপ থাকি। শুধু মাত্র আপনি বড় বলে আমি আপনাকে সম্মান করি। তাই বলে এই না যে আপনি আমার নামে যা ইচ্ছা তাই বলবেন। আমি কখনোই মামা মামির অ্যাটেনশন পাওয়ার জন্য কিচ্ছু করি না। ওনারা আমাকে এমনি যথেষ্ট ভালোবাসেন। আর আপনি বিদেশে ছিলেন, আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি রাতে এরকম আইসক্রিম খাই, আর আমার কিছুই হয় না। তারপর মেঝেতে পড়ে থাকা আইসক্রিমের দিকে তাকিয়ে কষ্ট ভরা গলায় বলল, এবার আপনি আপনার কাজে যান। আর আমার আইসক্রিম তো ফেলেই দিলেন। আমার সুখ আপনার সহ্য হয় না, তাই না? হৃদ কথাগুলো বলার পর বুক ধড়ফড় করতে লাগলো তার। এতগুলো কথা একসাথে কখনো সূর্যের সামনে বলেনি সে। রাগের মাথায় বলে ফেলেছে ঠিকই, কিন্তু পরের মুহূর্তে সাহসটা যেন উধাও হয়ে গেল। ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। সূর্যের চোখ মুখ পুরো লাল হয়ে আছে। চোয়াল শক্ত হয়ে গেছে এতটাই যে পাশ থেকে রক ফুলে উঠছে। কপালের শিরাগুলো টান টান। তার দৃষ্টি এমন ভয়ঙ্কর লাগছিল যে হৃদের গলা শুকিয়ে গেল মুহূর্তেই। হৃদ ঢোক গিলে মনে মনে আওড়ালো, ইয়া আল্লাহ, আজকে মনে হয় আমি শেষ। সূর্য ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো। ভারী পায়ে ভারী পায়ের শব্দে কিচেনের নিস্তব্ধতা আরো অদ্ভুত লাগছিল। হৃদ এক পা পিছিয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। দৌড়াবে নাকি দাঁড়িয়ে থাকবে। হঠাৎ মাথায় বুদ্ধি আসতেই সামনে তাকিয়ে জোরে বলে উঠল, মামা। সূর্য সঙ্গে সঙ্গে থেমে গেল। কপাল কুঁচকে দ্রুত পেছনে তাকালো। পাপা এত রাতে এখানে কি করবে? ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো হৃদ। চোখ বন্ধ করে দিল একদৌড়। সূর্য ঘরে তাকাতে দেখলো হৃদ ইতিমধ্যে কিচেন থেকে বের হয়ে দৌড়ে সিঁড়ির কাছে পৌঁছে গেছে। কয়েক সেকেন্ড বুঝতেই পারলো না কি হলো। তারপর দাঁতে চেপে বিড়বিড় করে বলল, এই ইডিয়েট আমাকে বোকা বানালো।
সিঁড়ির মাঝখানে গিয়ে হৃদ থামলো। তারপর পিছনে তাকিয়ে তুর্যের রাগে ফেটে পড়া মুখ দেখে হঠাৎ দুষ্টুমি চেপে গেল মাথায়। দুই হাত মুখের পাশে রেখে জোরে জোরে বলতে শুরু করলো, তুর্য গর্জ চিলের চাও, আমার গুদিয়ে পায়েস খাও, পায়েসের মধ্যে মেহেন্দি তুর্যের পাছা ছেদি। বলেই নিজের হো হো করে হেসে আবার উপরের দিকে দৌড় দিল। সূর্য কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মুখ কালো করে দাঁত চেপে বলল, তোমাকে আমি ছাড়বো না ইডিয়েট কোথাকার, কি সব আজে বাজে বলে। বলে নিজের রুমের দিকে হাঁটা ধরল। অর্ণব বাড়ি ফিরেছিল অনেক আগেই। ক্লান্ত শরীর নিয়ে বেডে শুয়েও পড়েছিল, কিন্তু ঘুম যেন আজ তার কাছ থেকে বহু দূরে। বারবার চোখ বন্ধ করেছে, আবার কয়েক সেকেন্ডের মধ্যে বিরক্ত হয়ে চোখ খুলে ফেলেছে, কারণ একটা মুখ বারবার সামনে ভেসে উঠছে। সবুজ রঙের থ্রি পিস পরা একটা মেয়ে, চোখে গোল চোখে গোল ফ্রেমের চশমা, কথা বলার সময় কাঁপা কাঁপা গলা, আর ভয় পেলে কেমন অসহায় হয়ে যাওয়া চোখ দুটো নম্রতা। অর্ণব বিরক্ত হয়ে পাশ ফিরল। বালিশে মুখ গুজেও লাভ হলো না। যতই ভুলতে চাইছে ততই যেন মেয়েটার কথাগুলো পরিষ্কার মনে পড়ছে। আমার নাম চশমাওয়ালা বালিকা না, আমার নাম নম্রতা। মনে পড়তেই অর্ণব অন্যমনস্ক ভাবে হালকা হেসে ফেলল। তারপরই নিজেই বিরক্ত হয়ে কপালে হাত চাপা দিল। উফ, কি হচ্ছে আমার। সে ধপ করে উঠে বসলো বেডে। এমনটা তার জীবনে আগে কখনো হয়নি। একটা মেয়েকে কয়েক ঘন্টা আগে দেখেছে মাত্র, অথচ এখনো সেই মেয়েটার কথাই মাথায় ঘুরছে। কেন? অর্ণব ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবলো, তারপর হঠাৎ মাথায় একটা চিন্তা আসতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমি আবার ওই মেয়ের প্রেমে টেমে পড়লাম নাকি? কথাটা ভাবতেই নিজের মাথা নেড়ে হাসলো সে। অসম্ভব। অর্ণব এসব ব্যাপারে কখনোই সিরিয়াস না। তার জীবন সবসময় কাজ, দায়িত্ব আর রাজনীতি ঘিরেই কেটেছে। প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় কোথায়। তবুও আজ কেন যেন সবকিছুই অন্যরকম লাগছে। বেডে আর থাকতে পারলো না সে। বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে হেঁটে বেলকনিতে গিয়ে বসলো। বাইরে রাত অনেক গভীর হয়ে গেছে। পুরো শহরটা যেন নিঃশব্দে ঘুমিয়ে গেছে। দূরের রাস্তার আলোগুলো ছোট ছোট জোনাকির মতো লাগছে। আর আকাশে আজকের চাঁদটা ভীষণ উজ্জ্বল। সাদা আলো এসে পড়েছে অর্ণবের মুখে। অর্ণব ধীরে ধীরে বেলকনির রেলিং এর কাছে গিয়ে দাঁড়ালো। দুই হাত বুকের কাছে ভাঁজ করে রেলিং এ হেলান দিল। তারপর মাথাটা আলতো করে ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আজকের চাঁদটা অদ্ভুত সুন্দর। চারপাশের অন্ধকার ভেদ করে সাদা আলো ছড়িয়ে আছে পুরো আকাশ জুড়ে। ঠান্ডা বাতাস এসে বারবার ছুঁয়ে যাচ্ছে অর্ণবের মুখ, কিন্তু তার ভেতরের অস্থিরতা কিছুতেই কমছে না। কিছুক্ষণ চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে থেকে হঠাৎ নিচু স্বরে বলে উঠলো, আচ্ছা চাঁদ, আমি কি ওই চশমাওয়ালা মেয়ের প্রেমে পড়ছি নাকি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার পিছনে কত মেয়ে ঘুরে বেড়ায়, কাউকেই তো কখনো পাত্তা দেয়নি, আর আমি নাকি একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠল। অর্ণব চোখ বন্ধ করে নম্রতার মুখটা মনে করার চেষ্টা করলো। চোখের চশমা, ভীতু ভীতু চোখ, কাপা গলায় কথা বলা, আর ব্যথা পেল জোর করে আমি ঠিক আছি বলার চেষ্টা। মনে পড়তেই তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। তারপর আবার নিজেকেই প্রশ্ন করলো, কিন্তু আমি তো মেয়েটাকে চিনি না, তাহলে কি সত্যি প্রেম এভাবেই হয়? চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। শহরটা ধীরে ধীরে আরো শান্ত হয়ে যাচ্ছে, অথচ অর্ণবের মাথার ভেতর যেন উল্টো ঝড় বইছে। কিছুক্ষণ চুপ থেকে আবার বিড়বিড় করে বলল, কিন্তু আমি এখন কোথায় খুঁজবো ওই চশমাওয়ালা বালিকাকে? আমি তো শুধু তার নামটাই জানি, নম্রতা। নামটা উচ্চারণ করতেই বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠলো তার। অর্ণব বিরক্ত হয়ে নিজের চুলে হাত চালালো। উফ, এই মেয়েটাকে না পেলে আমি পুরো এলোমেলো হয়ে যাব। কাজেও মন বসবে না আমি নিশ্চিত। হঠাৎ করেই তার চোখ বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে তারপর নিজের কপালে চাপড় মারলো। 1 মিনিট। তারপর নিজেই নিজের দিকে তাকিয়ে হেসে ফেললো। আমি নিজেই তো ওকে ওর বাড়ির গলির সামনে নামিয়ে দিয়ে এসেছি। তাহলে নিশ্চয় ওখানেই থাকে। তাহলে আমি এত টেনশন করছি কেন?
নিজের আচরণ নিজেকেই অবাক করে দিচ্ছে। অর্ণব আবার আকাশের দিকে তাকালো। চাঁদের আলো এসে পড়ছে তার মুখে, চোখ দুটোতে এক অদ্ভুত এক উজ্জ্বলতা। সে নিজে নিজেই প্রলাপের মতো বলতে লাগলো, আজব আমার কি হয়েছে। সকাল ঠিক 7টা। শহরটা তখনো পুরোপুরি জেগে ওঠেনি। জানালার ফাঁক গলে ভেতরে ঢুকে পড়া নরম রোদ রুমে মেঝেতে লম্বা রেখা এঁকে রেখেছে। বাইরে দু একটা পাখির ডাক, দূরে কোনো ভ্যান গাড়ির ঘন্টার শব্দ, সব মিলিয়ে এক শান্ত অলস সকাল। কিন্তু সেই শান্তি এক নিমিষেই ভেঙে গেল। টানা কলিং বেলের কর্কের শব্দে বিরক্ত হয়ে কপাল কুঁচকালো উজান। আদো ঘুম চোখে বেড থেকে উঠে বসে সে কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো আসলে কি হচ্ছে। তারপর আবার সেই একই কলিং বেলের আওয়াজ। দূর, এই সকালবেলা আবার কে এলো? বিরক্ত গলায় বিড়বিড় করলো উজান। এলোমেলো চুলে হাত চালিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল উজান। দরজা খুলতেই যেন মুহূর্তে তার সব ঘুম সব বিরক্তি উধাও হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়েছে নিপা। হালকা নীল রঙের সালোয়ার কামিজ, চোখে স্পষ্ট অস্থিরতা, কপালে ঘাম জমে আছে, যেন অনেকটা পথ তাড়াহুড়ো করে এসেছে। কিন্তু মুখে সেই চিরচেনা তেজি ভাবটা এখনো রয়ে গেছে। উজান অবাক হয়ে শুধু তাকিয়েই রইল। আর কোনো কথা না বলে নিপা সোজা ভেতরে ঢুকে পড়ল, যেন এটা উজানের বাসা না, ওর নিজেরই বাড়ি। ঢুকেই ব্যাগটা সোফার উপর ছুঁড়ে রেখে হাত কোমরে দিয়ে উজানের দিকে তাকালো নিপা। তারপর বলল, উজান, তোমার ফোন কেন বন্ধ? উজান বলল, মানে? নিপা গলায় অভিমান কণ্ঠে বলল, মানে আবার কি? তুমি জানো আমি রাতে কতবার তোমাকে ফোন করেছি? একবার দুবার না, অসংখ্যবার। কিন্তু তোমার ফোন অফ। আমি যে কি ভয় পেয়েছি তুমি জানো? উজান কি বলবে বুঝতে পারছে না। যদি বলে ওর ফোন থেকে বাঁচার জন্য ফোন অফ রেখেছিল, তাহলে ওর খবর আছে, সেটা ভেবেই শুকনো ঢোক গিলল। তারপর খাকারি দিয়ে বলল, ফোনে চার্জ ছিল না, তাই অফ হয়ে গেছিল। নিপা নিপা ভ্রু কুঁচকে তাকালো ওজানের দিকে। তারপর সন্দেহের কণ্ঠে বলল, চার্জ ছিল না? লাইক সিরিয়াসলি? তুমি একজন পুলিশ অফিসার আর তোমার ফোনে চার্জ ছিল না? যেখানে তোমার সব সময় ফোন খোলা রাখা দরকার, এই এমন নয়তো তোমার আরো একটা ফোন আছে, কিন্তু আমি জানি না। উজান চুলকাতে চুলকাতে মনে মনে বিড়বিড় করলো, কি ডেঞ্জারাস মেয়ে ভাবা যায়। আমাকে কিভাবে জেরা করছে, অথচ আমি একজন পুলিশ অফিসার। তারপর গলা পরিষ্কার করে কথা পাল্টে বলল, এত সকাল সকাল তুমি আমার বাড়িতে, ব্যাপারটা একটু অদ্ভুত না? যদি কেউ দেখে নিত তাহলে কি ভাবতো? নিপা সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলল, হ্যাঁ, এতে তুমি এত নার্ভাস হচ্ছ কেন? মনে হচ্ছে তুমি মেয়ে আর আমি ছেলে। তোমার ইজ্জত নিয়ে আমি পালিয়ে যাব নাকি? কথাটা শেষ করতেই উজান খুক খুক করে কাঁদতে শুরু করলো। নিপা চমকে উঠে বলল, আরে কি হলো হঠাৎ করে? তারপর নিপা দ্রুত কিচেনের দিকে দৌড়ে গেল। মুহূর্তের মধ্যে এক গ্লাস পানি নিয়ে ফিরে এসে উজানের সামনে গ্লাসটা ধরে উদ্বিগ্ন গলায় বলল, নাও নাও, পানি খাও। কি হলো, হঠাৎ এভাবে কাশছো কেন? উজান পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করলো। তারপর পানির গ্লাসটা টেবিলের উপর রেখে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নিপার দিকে তাকালো। নিপা তখনও ওর সামনে দাঁড়িয়ে, দুই হাত বুকের কাছে ভাঁজ করে, চোখে মুখে একরাশ জেদ, যেন আজ কোনোভাবেই হার মানবে না। উজান নিজের কপালে হাত বুলিয়ে অসহায়ের মতো বলল, প্লিজ বোন, দয়া করে এখন বাড়ি থেকে যাও। কেউ দেখে ফেললে কিন্তু সত্যি বিপদ হবে। নিপা ভ্রু তুলে বলল, প্রথমত আমি তোমার বোন না, বউ হব কিছুদিন পর। এখন হবু বউ, আর দ্বিতীয়ত বিপদ। কিসের বিপদ? উজান নিচু গলায় বলল, আমি একজন পুলিশ অফিসার। এই সকালবেলা একটা মেয়ে আমার বাসায় এসেছে, আশেপাশের মানুষ দেখলে কি ভাববে বলো তো? আর যখন তখন আমার বাসায় আসবে না প্লিজ। কথাটা শুনে নিপা ধীরে ধীরে চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। তারপর মেয়েটা কয়েক পা এগিয়ে এসে শান্ত গলায় বলল, এটা একদিন আমারই বাসার হবে, তাই আমি আসবই। তুমি যতবার না করবে আমি ততবার আসবো, দেখি কি করো তুমি। কথাগুলো বলার সময় তার চোখে কোনো লজ্জা ছিল না, কোনো দ্বিধাও ছিল না, বরং অদ্ভুত এক আত্মবিশ্বাস ছিল, যেন সে নিজের ভবিষ্যৎটা খুব স্পষ্ট করে দেখে ফেলেছে।
উজান কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু তাকিয়ে রইল। নিপা এবার সোফায় গিয়ে আরাম করে বসে পড়ল। তারপর পা দোলাতে দোলাতে বলল, আর হ্যাঁ, তোমার গ্রামের বাড়ি মানে আমার শাশুমার কাছে আমি যাব। কি? উজানের চোখ প্রায় কপালে উঠে গেল। নিপা একদম স্বাভাবিক ভঙ্গিতে পুনরায় প্রশ্ন করল, এখন তুমি আমাকে নিয়ে যাবে নাকি আমি একাই যাব? উজান শুকনো ঢোক গিলল, এই মেয়েটার সাথে পারা সত্যি অসম্ভব। উজান ধীরে ধীরে নিপার সামনে গিয়ে বসলো। তারপর তারপর বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো নিপা, গ্রামে যাওয়া কি দরকার? পরে কোনো এক সময় যাওয়া যাবে, এখন না। এখন গ্রামে অনেক গরম, তুমি গিয়ে টিকতেই পারবে না। শহরের মানুষ সারাদিন এসির মধ্যে থাকে। উজানের কথা শেষ হওয়ার আগেই নিপা কপাল কুঁচকে বাধা দিয়ে বলল, তোমাকে আমি বলেছি আমি গরম সহ্য করতে পারবো না। উজান চুপ। নিপা আবার ধীরে ধীরে বলল, আর শোনো, বিয়ের পর আমি গ্রামেই বেশি থাকবো। উজান এবার সত্যি হতভম্ব হয়ে গেল। কি? নিপা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হ্যাঁ, আই লাভ প্রকৃতি। সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙবে, চারপাশে সবুজ গাছপালা থাকবে, সন্ধ্যায় উঠানে বসে চা খাবো, রাত হলে ঝিঝি পোকার শব্দ। উজান বিড়বিড় করে বলল, 2 দিন পাছার মধ্যে বড় বড় কালা কালা মশার কামড় খাইলে, সাথে একদিন কুত্তার দৌড়ে খাইলে, সাথে কুত্তা মারা গরমের মধ্যে কারেন্ট গেলেই আই লাভ প্রকৃতি বের হবে পাছা দিয়ে চান্দু। সকাল সকাল হৃদের মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছে। আজকে যেভাবেই হোক এই তুর্যকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে সে। লোকটা যেন মানুষ না, একটা গন্ডার। সবসময় সুযোগ পেলেই বকে, মারে, ধমকায়। যেন হৃদকে মারা বকাই লোকটার জীবনের প্রধান কাজ। কথায় কথায় চোখ রাঙানো, সামান্য ভুলে ঝাড়ি দেওয়া, এসবের হিসাব আজকে একটু হলেও মেটাতে হবে। এসব ভাবতে ভাবতে এই হৃদ ধীর পায়ে কিচেনের দিকে এগিয়ে গেল। কিচেনে ঢুকতেই হালকা কফির গন্ধ নাকে এসে লাগলো। সকালের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পুরো জায়গাটাকে শান্ত একটা আবহাওয়া দিচ্ছিল। আরিফা খান চুলার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে কফি বানাচ্ছেন। এক হাতে মগ ধরে অন্য হাতে ধীরে ধীরে চামচ দিয়ে কফি নেড়ে দিচ্ছেন। হৃদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখলো। তারপর চোখ সরু করে কিছু একটা ভেবে বাঁকা একটা হাসি দিয়ে বলল, মামি, তুর্য ভাইয়ার জন্য কফি নিয়ে যাচ্ছ? আরিফা খান কফি নাড়তে নাড়তে তাকিয়ে মৃদু কণ্ঠে আওড়ালো, হ্যাঁ রে মা, তুর্য সকাল সকাল কফি না পেলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। তারপর সারাদিন ওর মুড খারাপ হয়ে থাকবে। হৃদ ঠোঁট কামড়ে হাসি চেপে রাখলো। তারপর মনে মনে বলল, আজকে গন্ডারটাকে ইচ্ছে মতো কফি খাওয়াবো। এমন কফি খাওয়াবো যেন সারা জীবনও বলতে না পারে, আমাকে মারা এর একটা প্রতিশোধ আমি নিবই। কিন্তু বাইরে মুখে অবশ্য একদম শান্ত ভাব এনে বলল, তুমি কেন কষ্ট করবে মামি, দাও আমি নিয়ে যাচ্ছি। আরিফা খান হৃদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, না রে মা, দরকার নেই। তুর্য যদি আবার তোকে কিছু বলে অথবা মারে, তখন তোর মামা অনেক রাগ করবে। হৃদ বলল, আরে ধুর মামি, এত ভয় পাও কেন? আর তুমি না অসুস্থ, যাও গিয়ে একটু রেস্ট নাও, আমি দিয়ে আসছি। কিন্তু আরিফা খান পুরো কথা শেষ করার আগেই হৃদ 2 হাত দিয়ে আরিফা খানের হাত থেকে কফির মগটা নিয়ে তারপর আলতো করে তাকে কিচেনের বাইরে ঠেলে দিল। কোনো কিন্তু কিন্তু না, এখন তুমি যাও। আরিফা খান অসহায় মুখে মেয়েটার দিকে তাকিয়ে মাথা নেড়ে চলে গেল। মনে মনে শুধু একটা দোয়া করলো যেন সূর্য আবার হৃদের গায়ে হাত না তোলে। তারপর কফির মগটা হাতে নিয়ে চারপাশে একবার তাকালো হৃদ। তারপর নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই। চোখ দুটো চকচক করে উঠলো সঙ্গে সঙ্গে। ধীরে ধীরে কিচেনের শেলফের উপর রাখা লবণের কৌটাটা হাতে তুলে নিল। তারপর কফির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আজকে আপনাকে এমন শিক্ষা দিব তুর্য ভাইয়া সারা জীবন মনে থাকবে। 1 চামচ, 2 চামচ, এভাবে আরো কয়েক চামচ লবণ ঢেলে দিল কফির মধ্যে। চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তারপর নিচু কণ্ঠে আওড়ালো, এই তো ঠিক আছে। মুখ দিয়ে যেমন সারাদিন তিতা তিতা কথা বের হয়, আজকে তেমন তিতাই খাবে। নিজের বুদ্ধিতে নিজেই খুশি হয়ে মাথা দোলালো হৃদ। তারপর কফির মগটা হাতে নিয়ে ধীর পায়ে তুর্যের রুমের দিকে হাঁটলো। করিডোরে তখন একদম নীরবতা। শুধু জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢোকা সকালের বাতাস পর্দাগুলোকে আলতো
দোলাচ্ছে। সূর্যের রুমের সামনে এসে হৃদ একটু থামলো। বুকের ভিতর ধুকপুকানি যেন হঠাৎ বেড়ে গেছে। মাথাটা আলতো করে দরজার পাশে এগিয়ে ভেতরে উকি দিয়ে মনে মনে ভাবলো, লোকটা কোথায়, রুমে নাকি ওয়াশরুমে? ওয়াশরুমে থাকলে তো কাজ হয়ে যাবে, কফি রেখেই দেব এক দৌড়। কিন্তু ওর চিন্তার মাঝখানে হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। চোরের মতো লুকিয়ে লুকিয়ে কারো রুম উকি দিতে হয় না, জানো না তুমি? নাকি ম্যানার্স নেই? কণ্ঠটা শুনে হৃদের বুকে ধড়ফড় করে উঠল। এক মুহূর্তে মুখের সব রং উধাও হয়ে গেল। মনে হলো শরীরটা যেন জায়গাতেই জমে গেছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ভেতরের দিকে তাকালো সে। তারপর কাপা পায়ে রুমের ভেতরে ঢুকে কাপা কণ্ঠে বলল, আসলে আপনি আছেন কিনা তাই দেখছিলাম, আপনি থাকলে পারমিশন নিতাম। সূর্য ভ্রু কুঁচকে হৃদের দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আর আমি না থাকলে? তাহলে কি এমনি ঢুকে যেতে পারমিশন ছাড়া? কথাটা শুনে হৃদ মুখ তুলে তাকালো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর চোখ দুটো বড় হয়ে গেল। মুহূর্তের জন্য যেন চারপাশের সবকিছু থেমে গেল। দেখেই বোঝা যাচ্ছে সূর্য এইমাত্র গোসল করে এসেছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। সেখান থেকে ছোট ছোট পানির ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে নামছে। এক হাতে তোয়ালে দিয়ে চুল মুছছে সে, আর সদ্য গোসলের কারণে মুখে একটা সতেজ ভাব ফুটে উঠেছে। সকালের জানালা দিয়ে আসা নরম আলো আর পাশে পড়ে পুরো দৃশ্যটাকে আরো স্পষ্ট করে তুলেছিল। হৃদ কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল মাথার ভেতর সব শব্দ, সব কথা যেন হঠাৎ উধাও হয়ে গেছে। একটু আগেও যে মেয়েটা ভীষণ আত্মবিশ্বাস নিয়ে শয়তানি প্ল্যান করে এসেছিল, সে এখন কফির মগটা 2 হাতে শক্ত করে ধরে একদম নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হৃদকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তুর্য ভ্রু কুঁচকে তাকালো। তারপর বিরক্তি মেশানো কণ্ঠে বলল, জীবনে কি কোনোদিন ছেলে মানুষ দেখোনি? এভাবে হা করে তাকিয়ে আছো কেন? সূর্যের কথাটা কানে যেতেই হৃদ যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। লজ্জায় চোখ দুটো কয়েকবার পিটপিট করলো সে। তারপর নিজের মাথায় নিজেই আলতো চাপ দিয়ে মনে মনে বলতে লাগলো, ছি হৃদ, তোর কি হলো আজ? তুই এভাবে কেন ওই গন্ডারটার দিকে তাকিয়ে আছিস? সূর্য পুনরায় গম্ভীর কণ্ঠে আওড়ালো, কপিটা রেখে আমার রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। কথাটা শুনে হৃদের ভেতরে জেদি স্বভাবটা আবারও মাথাচাড়া দিয়ে উঠলো। কিছুক্ষণ আগের অস্বস্তি যেন মুহূর্তেই উড়ে গেল। হৃদ এগিয়ে যেয়ে ঠাস করে টেবিলের উপর কফির মগটা রেখে 2 হাতে কোমর দিয়ে বলল, আমি আপনার রুমে থাকতে আসিনি, বুঝেছেন? কেউ যদি আমাকে অনেকগুলো আইসক্রিম, চকলেট আর চিপস কিনে দেয় এবং বলে আপনার রুমে থাকতে, আমি আপনার রুমে, গন্ডারের রুমে থাকবো না। সূর্য ভ্রু কুঁচকে বিরক্ত চোখে সামনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে তাকালো। তার সোয়াল শক্ত হয়ে আছে, চোখে স্পষ্ট বিরক্তির ছাপ। রাগী কণ্ঠে ও বলে উঠল, এই ইডিয়েট, তোমাকে কি আমি থাকতে বলেছি এই রুমে? আর আব্রাহাম খান তুর্য তার রুমে যাকে তাকে জায়গা দেয় না, আর তোমার মতো বাসাল মেয়েকে তো একদমই না। সারাদিন ছাগলের পটির মতো মুখ দিয়ে কথা বলতেই থাকো। কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধল হৃদের মনে। মুহূর্তেই তার মুখটা ছোট হয়ে গেল। কিন্তু হৃদ চুপ করে থাকার মানুষ না। সে রাগে চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কি বললেন আপনি? তুর্য ঠোঁটের টেবিল থেকে কফির মগটা তুলে দিয়ে তারপর হৃদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেন, শুনতে পাওনি নাকি আমি কি বলেছি? তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে কফির মগ ঠোঁটে ছুঁয়ে এক চুমুক দিল। পরের মুহূর্তেই তার মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। থুথু। সূর্য সূর্য তাড়াতাড়ি মুখের কফিটা মেঝেতে ফেলে দিল। চোখ মুখ কুঁচকে ভীষণ বিরক্ত হয়ে তাকালো হৃদের দিকে। তারপর রাগী কণ্ঠে চিৎকার করে বলল, এই ইডিয়েট, কফিতে কি মিশিয়েছো তুমি? হঠাৎ কথাটা শুনে হৃদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আল্লাহ, কফি! এতক্ষণে তার মনে পড়ল ও কফিতে লবণ মিশিয়েছে। তার মুখের রং মুহূর্তেই উধাও হয়ে গেল। ভয়ে শুকনো ঢোক গিলে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আজকে তো আমার শেষ দিন। হৃদ ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। ঠোঁটে অকৃত ঠোকে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আসলে মানে আমি, কিন্তু বাকিটা আর বলা হলো না। কারণ সূর্যের চোখের দিকে তাকিয়ে সে বুঝে গিয়েছিল পরিস্থিতিটা মোটেও ভালো না।
মাথার আর কিছু না আসায় হৃদ 1 সেকেন্ডও দেরি করলো না, পিছন ফিরে দৌড়ে দিতে নিল। কিন্তু 2 পা যেতেই হঠাৎ একটা শক্ত হাত আর কবজি চেপে ধরলো। কোথায় যাচ্ছ? সূর্যের গভীর গলায় বলা কথাটা হৃদের বুক ধক করে উঠল। পরের মুহূর্তে সে অনুভব করলো সূর্য তাকে নিজের দিকে টেনে নিয়েছে। চোখের পলকে হৃদ গিয়ে দেওয়ালের সামনে আটকে গেল। সূর্য দুহাত দেওয়ালে রেখে তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। রাগে তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠেছে। আর বেচারি হৃদ একদম স্থির হয়ে গেল। ছোট্ট মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বুকের ভেতর ধুকপুক শব্দে যেন সে নিজেই শুনতে পাচ্ছে। থরথর করে কাঁপতে কাঁপতে সে কাপা গলায় বলল, আমাকে। কথাটা শেষ হওয়ার আগেই সূর্যের চোখে রাগের আগুন যেন আরো তীব্র হয়ে উঠল। তার মুখের কঠোরতা মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নিল। সে এক ঝটকায় হৃদের গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার দিকে। হৃদ হঠাৎ এমন আচরণে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। ব্যথায় আর ভয়ে তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। বুকের ভেতরটা ধড়ফড় করে উঠছে, যেন মুহূর্তের মধ্যে শ্বাস নেওয়াটা কঠিন হয়ে গেছে। সূর্য রাগে কাপা কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, তোর সাহস বেড়ে গেছে তাই না? আমার কফিতে লবণ মেশানোর সাহস হলো কিভাবে? তার কণ্ঠে রাগের তীব্রতা এতটাই স্পষ্ট ছিল যে পুরো রুমটা যেন ভারী হয়ে উঠেছিল। হৃদ ব্যথায় কুঁকড়ে উঠেছে, বারংবার সূর্যের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সূর্যের শক্তির সামনে ও পুঁটি মাছ। সূর্য এতটাই ক্ষুব্ধ ছিল যে সে কি করছে নিজেই বুঝতে পারছে না। নিজের সব ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেছে রাগে। সূর্য আচমকা হৃদকে দেওয়াল থেকে তুলে দরজার দিকে দিল এক ধাক্কা। হুট করে হওয়ায় হৃদ ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল। ফলস্বরূপ দরজার কাছে ফুলদানির সাথে কপাল লেগে কপালে কেটে রক্ত পড়তে থাকে। ফুলদানি মেঝেতে পড়ে গেল। ঝনঝন শব্দে চারদিকে কাঁচ ভাঙার আওয়াজ ছড়িয়ে পড়ল। সূর্য রাগে হাত মুঠো করে চিৎকার করে উঠল, আমার রুম থেকে তাড়াতাড়ি বের হ। তোকে যেন আমার রুম কিংবা আমার আশেপাশে না দেখি। যদি দেখি তাহলে তোকে মেরে বালিশ চাপা দিয়ে দিব, ইডিয়েট। সূর্যের গর্জে ওঠা কণ্ঠে হৃদ পুরো শরীর কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা পানি আর আতঙ্ক নিয়ে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হয়ে আসার পরও হৃদের বুকের ভেতরের ধুকপুকানি কমছিল না। তার পা দুটো কাঁপছিল, যেন ঠিকমতো হাঁটার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। করিডোরের লম্বা পথটা আজ অদ্ভুত লাগছিল তার কাছে। তার কাছে নীরব, ফাঁকা আর কেমন যেন ভারী। চোখের কোণে জমে থাকা পানিগুলো সে তাড়াতাড়ি হাতের উল্টো পাশে মুছে ফেললো। নিজেকে স্বাভাবিক দেখানোর ব্যর্থ চেষ্টা করলো। ঠোঁটের কোণে জোর করে একটা ছোট্ট হাসিও টেনে আনলো। ঠিক তখনই সামনে এসে ঠিক তখনই সামনে থেকে আসতে থাকা মানুষটাকে দেখে সে থমকে গেল। আফিম খান হাতে কিছু ফাইল নিয়ে ধীর পায়ে হেঁটে আসছিল। দূর থেকে হৃদকে দেখে মুখে হাসি ফুটেছিল তার, কিন্তু কাছে আসতেই সেই হাসি মিলিয়ে গেল। কপালে ভাঁজ পড়ে গেল তার। তিনি কয়েক সেকেন্ড স্থির চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। তারপর তিনি উদ্বেগ কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা? হৃদ মাথা নিচু করে ফেলল, কিছু না মামা। আফিম খান ভ্রু কুঁচকে আরো কাছে এগিয়ে এলেন। কিছু না মানে? মুখটা এমন ফ্যাকাশে কেন? আর কপালে কাটলো কিভাবে? তুমি কি ঠিক আছো? হৃদ ঠোঁট কামড়ে চুপ করে দাঁড়িয়ে রইল, যেন ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত হাত দিয়ে কপালটা ঢাকার চেষ্টা করে আমতা আমতা করে বলল, ও কিছু না, আমি আসলে। কিন্তু কথা শেষ করার আগেই আফিম খান যেন কিছু একটা বুঝে ফেললো। তিনি কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎ চোখ সরু করে বলল, 1 মিনিট। হৃদ ভয়ে মাথা তুলল। তুমি সকাল সকাল তুর্যের রুম থেকে এলে কেন? তার মানে তুমি তুর্য তোমাকে মেরেছে? তার গলার স্বর এবার কঠিন হয়ে উঠল। আজকে এই ছেলেটার একদিন কি আমার একদিন? আর না, একদমই না। ছোট্ট মেয়েটাকে এভাবে মারছে দিনের পর দিন, তাও আবার আমি জীবিত থাকতে। বলেই তিনি রাগী মুখে তুর্যের রুমের দিকে হাঁটতে শুরু করলেন। হৃদির চোখ বড় হয়ে গেল। তারপর আফিম খানের পিছনে দৌড়ে যে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মামা না প্লিজ, কিছু বলো না। মামা প্লিজ থামো, আমার জন্য কিছু বলো না। বারংবার বলছিল হৃদ, কণ্ঠে ছিল আতঙ্ক, অনুরোধ আর অসহায়তা। কিন্তু আফিম খান যেন
তখন আর কিছু শুনছিল না। তার মুখ শক্ত হয়ে আছে, পা থামার কোনো লক্ষণ নেই। হৃদ কিছুক্ষণ পেছনে পেছনে হাঁটলো, কিন্তু হঠাৎ তার মাথাটা কেমন ঘুরে উঠলো। চারপাশটা ঝাপসা হয়ে যেতে লাগলো। কানের ভেতর শব্দগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে মনে হলো। সে একবার দেওয়ালটা ধরে দাঁড়ানোর চেষ্টা করলো। ঠোঁট নড়ল আস্তে, মা মা। তারপর চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মুহূর্তের মধ্যে নিস্তেজ শরীরটা মেঝের দিকে ঢলে পড়লো। আফিম খান এতটাই রাগে ফুঁসছিল যে পেছনে কি হচ্ছে, হৃদ ঠিক আছে কিনা সেদিকে আর তার কোনো খেয়াল নাই। দ্রুত পায়ে তিনি তুর্যের রুমের সামনে এসে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেলেন। রুমের ভেতরে তখন একদম অন্যরকম পরিবেশ। তুর্য কাউকে বসেছিল, হাতে ফোন, কিন্তু তার দৃষ্টি ফোনের স্ক্রিনে থাকলেও মনটা যেন অন্য কোথাও আটকে ছিল। কপালে হালকা ভাঁজ পড়ে আছে, মনে হচ্ছিল কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছে। হঠাৎ দরজা খোলার শব্দে সে মুখ তুলে তাকালো। আফিম খান। আফিম খানকে সকাল সকাল নিজের রুমে দেখে তুর্য স্পষ্ট অবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড বিস্মিত চোখে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল, পাপা, আপনি এত সকালে আমার রুমে? আফিম খান রাগী কণ্ঠে বলল, তুমি কি শুরু করেছো তুর্য? তুর্য ভ্রু কুঁচকে তাকালো ওর বাবার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাপেন্ড? আফিম খান রাগী কণ্ঠে গর্জে উঠে বলল, কি হয়েছে তুমি জানো না? একটা বাচ্চা মেয়েকে দিনের পর দিন মারধর করছো কেন? মেয়েটা মারতে মারতে অবস্থা খারাপ করে দিচ্ছ কেন? তোমার কি মায়া দয়া কিচ্ছু নেই? এত পাষাণ হয়েছো কিভাবে? ফুলের মতো মেয়ে দেখলেই শান্তি লাগে। তুমি ছি, তুমি আমার ছেলে ভাবতেও কেমন লাগছে। সূর্যের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। চোয়াল শক্ত করে সে অন্যদিকে তাকালো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস টপিক পাপা। এই কথাতেই যেন আফিম খানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার চিৎকার করে বলল, টপিক নিয়ে কথা বলতে চাও না মানে? তোমার মতো একটা পাষাণ স্বভাবের ছেলের সাথে আমার বোনের ফুলের মতো মেয়েটাকে বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আর ভুল যখন করেছি সেটা শুধরানোর দায়িত্বও আমার। বিদেশ থেকে এসেছো 2 দিনও হয়নি, এর মধ্যেই মেয়েটার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। সূর্য এবার স্থির হয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিল, হয়তো রাগ, হয়তো অস্বস্তি, কিংবা অন্য কিছু। কিন্তু ঠিক তখনই করিডোর থেকে হঠাৎ একটা আতঙ্কিত চিৎকার ভেসে এলো, রিদাফা। রূপার কণ্ঠ। দুজনেই চমকে উঠল। আফিম খান আর এক সেকেন্ডও দাঁড়ালো না, তাড়াহুড়ো করে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। সূর্য কপাল কুঁচকে কিছু একটা ভাবলো, কিন্তু রুম থেকে বের হলো না আর। আফিম খান এসে হৃদকে মেঝেতে নিস্তেজ পড়ে থাকতে দেখে বুকটা কেঁপে উঠেছিল। মুহূর্তের জন্য তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। হৃদ মা আতঙ্কিত কণ্ঠে বলে। তিনি দ্রুত তার সামনে বসে পড়ল। মেয়েটার ফ্যাকাশে মুখটা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিল। ছোট্ট শরীরটা অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। তারপর আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রুমে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করেছিলেন আফিম খান। এখন রুমের ভেতরে নরম আলো জ্বলছে। জানালার পর্দা বাতাসে আস্তে আস্তে দুলছে। বেডে শান্ত হয়ে শুয়ে আছে রিত। মুখটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক লাগলেও এখনো ক্লান্তির ছাপ স্পষ্ট। ডাক্তার কিছুক্ষণ আগে দেখে গেছেন। তিনি বলেছে হৃদের শরীর অনেক দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তার উপর অতিরিক্ত ভয় পাওয়া, মানসিক চাপ আর মাথায় আঘাত সব একসাথে শরীর নিতে পারেনি। এই কারণেই সে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা শোনার পর থেকে আফিম খানের মুখটা আরো গম্ভীর হয়ে গিয়েছিল। এদিকে তিনি উজানকেও ফোন করেছিল। ফোন পাওয়ার পর উজানও দ্রুত চলে এসেছিল। এখন উজান রুমের একপাশে দাঁড়িয়ে আছে, তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। বেডে শুয়ে থাকা হৃদের দিকে তাকিয়ে আফিম খান ধীরে ধীরে তার মাথায় হাত রাখলো। তারপর মমতা মিশানো কণ্ঠে বলল, রিদমা, তুমি এখন শুধু রেস্ট নেবে। আজ আর স্কুলে যেতে হবে না। খাবার রূপাকে দিয়ে উপরে পাঠিয়ে দেব। আর শুনে রাখো, আজ সারাদিন রুম থেকে একদম বের হবে না। আমি যদি জানতে পারি রুম থেকে বের হয়েছো, তাহলে কিন্তু খবর আছে। কথাটা শুনে হৃদের মুখে হালকা হাসি ফুটলো। সে জানে তার মামা বাইরে থেকে যতই রাগী দেখাক,
ভেতরে ভেতরে মানুষটা তাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকেই এভাবেই আদর করে, আবার দরকার হলে বকাও দেয়। আর সেই কারণেই হৃদ একটুও ভয় পায় তাকে। হৃদ আস্তে করে মাথা নেড়ে বলল, আচ্ছা মামা। আফিম খান সন্তুষ্ট হয়ে মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে বলল, উজান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে কিছু কথা আছে। উজান মাথা নেড়ে সম্মতি দিল। বের হওয়ার আগে উজান একবার হৃদের দিকে তাকালো, মুখে হালকা হাসি এনে বলল, নিজের খেয়াল রেখো, পরে কথা হবে। হৃদ মুচকি হেসে সংক্ষিপ্তে উত্তর দিল, আচ্ছা। তারপর আফিম খান আর উজান দুজনেই ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। রুমে আবার নীরবতা নেমে এলো। হৃদ ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার মাথার ভেতর ঘুরছিল অন্য কিছু। সূর্যের রাগে ভরা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল, আর অদ্ভুতভাবে হৃদ বুকের ভেতর হালকা কেঁপে উঠছিল। হৃদ বিড়বিড় করে বলল, গন্ডার একটা। উজানকে সঙ্গে নিয়ে ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে এলো আফিম খান। করিডোর জুড়ে অদ্ভুত এক নীরবতা চলছিল। বাড়ির বাতাসটাও যেন আজ ভারী হয়ে আছে। দরজা খুলে তিনি ভেতরে ঢুকলো, তারপর নিঃশব্দে সোফায় গিয়ে বসে পড়লো। তার মুখের গম্ভীরতা আর চোখের গভীর ক্লান্তি দেখে উজানের বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে কেঁপে উঠলো। উজান কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইলো, তারপর ধীরে ধীরে বলল, আঙ্কেল, কিছু হয়েছে? তার কণ্ঠে ছিল উৎকণ্ঠা, ছিল অজানা আশঙ্কা। আফিম খান মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার দুই হাত শক্ত করে একসাথে ধরা, মনে হচ্ছিল নিজের ভেতরের ঝড়টা থামানোর চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস দিয়ে ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো রক্তিম হয়ে আছে, তারপর ভারী কণ্ঠস্বরে বলল, হয়েছে বলেই তো তোমাকে ডেকেছি ওজান। তোমার বন্ধু আমার মেয়েটার গায়ে আবার হাত তুলেছে। দেখেছো ওর অবস্থা? কপালটা কেটে গেছে, গালে থাপ্পড়ের 5টা আঙুলের দাগ স্পষ্ট হয়ে আছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমার মেয়েটা ভয়ে কাঁপছিল। অনেক দেখেছি ওজান, অনেক সহ্য করেছি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মানুষ ভুল করে, পরে বুঝতে পারে, এই ভরসাতেই চলছিলাম। কিন্তু না, দিন দিন সবকিছু আরো খারাপের দিকে যাচ্ছে। যেহেতু আমি জোর করে ওদের বিয়েটা দিয়েছিলাম, তাহলে এই ভুলের দায় আমার। এবার আমি সব ঠিক করব। একটু থেমে গভীর কণ্ঠে বলল, আমি ওদের ডিভোর্স করিয়ে দেব, আর আমার মেয়েটাকে এই কষ্টের জীবন থেকে বের করে আনবো। আফিম খানের কথাগুলো যেন এখনো রুমের ভারী বাতাসে ঝুলে আছে। ওজান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে তার মাথার ভেতর তখন একের পর এক চিন্তার বিস্ফোরণ ঘটছে। কিছুক্ষণ চোখ থেকে ওজান নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে আওড়াতে লাগলো, আমি একজন পুলিশ অফিসার। আমার কাজ চোর ডাকাত ধরা, অপরাধী ধরা, কারো ডিভোর্স করানো না। আর আপনার ছেলে যদি জানতে পারে আমি এখানে এসেছি তার আর তার বউয়ের ডিভোর্স করানোর জন্য, তাহলে তো আমাকে ল্যাংটো করে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবে। উজানের বিড়বিড় করা দেখে আফিম খান ভ্রু দুটো ধীরে ধীরে কুঁচকে এলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, বিড়বিড় করে না বলে জোরে বলো। হঠাৎ করে কথাটা শুনে উজান যেন ছোট্ট একটা ধাক্কা খেলো। মুখটা এক মুহূর্তে শুকিয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে উঠলো। তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ, না মানে আমি কিছু বলিনি আঙ্কেল। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে জোর করে একটা হাসি টানার চেষ্টা করে বলল, মানে আমি বলছিলাম ডিভোর্স করাবেন, ভালো কথা, কিন্তু আমাকে কেন ডেকেছেন? উজান এবার এক দৃষ্টিতে আফিম খানের দিকে তাকিয়ে রইল। আফিম খান ধীরে ধীরে সোফায় গিয়ে বসলো। তার মুখে সে আগের গম্ভীরটা কিছুটা নরম হলো। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে ওজানের দিকে তাকিয়ে বলল, কারণ তুমি ভদ্র ছেলে। সেই ন্যাংটা কাল থেকে তোমাকে দেখেছি, তোমার ব্যবহার, কথা বলার ধরন সবকিছুই লক্ষ্য করেছি। তাই ভাবছি তুর্যের সাথে ডিভোর্সের পর তোমার সাথে হৃদের বিয়ে দিব। আফিম খানের কথা শুনে উজান কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেল। তার চোখ মুখে স্পষ্ট বিস্ময়, যেন মাথার ভেতর শব্দগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে। তোমার সাথে হৃদের বিয়ে দিব। উজান ঠিক বুঝে উঠতে পারছিল না কি প্রতিক্রিয়া দেবে। হাসবে, চমকে উঠবে, নাকি ভদ্রভাবে না করবে। শুকনো ঠোঁট ভিজিয়ে ধীরে ধীরে বলল, আঙ্কেল, আমি আসলে
কিন্তু কথাটা শেষ করার সুযোগ আর পেল না। হঠাৎ করে রুমের দরজাটা ধাম ধাম করে খুলে গেল। শব্দটা এতটাই আকস্মিক ছিল যে উজান আর আফিম খান দুজনেই চমকে উঠল। পরের মুহূর্তে যেন ঝড়ের বেগে কেউ ভেতরে ঢুকে পড়ল। তুর্য, তার চোখ দুটো রক্তিম হয়ে আছে, কপালের শিরা ফুলে উঠেছে, মুখটা রাগে শক্ত হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন নিজের ভেতরের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলেছে। কেউ যেন কিছু বুঝে ওঠার আগেই সে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক ঝটকায় উজানের কলার চেপে ধরে উঁচু করে ফেললো। উজান বলতে নিল, আরে ভাই। কথাটা শেষ করার আগেই উজানের পিঠ সজোরে গিয়ে দেওয়াল ঠেকে গেল। উজানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুর্য তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, তোর এত বড় সাহস, আমার বউকে বিয়ে করতে চাস, আমার ডিভোর্সের জন্য পরামর্শ করতে আসছিস? তুর্যের এমন রূপ দেখে উজান তো দূরের কথা, আফেম খানও কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলেন। কারণ তিনি একদিন ধরে তুর্যকে যেটা বলতে শুনেছে তা হলো সে হৃদকে মেনে নিতে পারেনি, দূরে চলে গেছে, সম্পর্ক থেকে পালিয়েছে, হৃদকে তার পছন্দ না। কিন্তু আজ আজ তার চোখে আগুন অন্য কিছু বলছে। এদিকে উজানের অবস্থা করুন। সে দুই হাত দিয়ে তুর্যের কবজি ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে ভাই নিচে নামা, আমি একজন পুলিশ অফিসার, আমার একটা মান সম্মান আছে। কিন্তু তুর্য যেন কিছুই শুনলো না। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠলো। তারপর রাগী দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোর চাকরি আমি খেয়ে দেবো ইডিয়েট। উজান ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হে আল্লাহ, চাকরি না খেয়ে ভাত ডাল খা। তোদের বাড়িতে কি খাবার নেই যে আমার চাকরি খেতে চাচ্ছিস? তুর্য কিছু বলতে যাবে ঠিক তখনই আফেম খানের রাগী কণ্ঠে বলল, তুর্য, ওকে ছাড়ো। আর এটা কোন ধরনের বিহেভিয়ার? ভদ্রতা কি আবার শেখাতে হবে তোমাকে? কার সাথে কি রকম বিহেভিয়ার করতে হয় ভুলে গেছো? ও 2 দিন পর হৃদের হাজবেন্ড হবে, মানে আমার মেয়ে হবু হাজবেন্ড ও বর্তমানে। আফিম খানের কথাগুলো শুনে তুর্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আচমকা তুর্য উজানকে ঠাস করে ছেড়ে দিল। উজান সঙ্গে সঙ্গে কয়েক পা দূরে সরে গিয়ে বুকের উপর হাত রেখে বড় একটা শ্বাস নিল। মনে হচ্ছিল কয়েক সেকেন্ড আগেই সে মৃত্যুর দরজা থেকে ঘুরে এসেছে। তুর্য এবার ধীরে ধীরে নিজের বাবার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে আছে, মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠেছে। সে সোজা আফিম খানের চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো ডিভোর্স দেব না পাপা। আর এই ডিভোর্সের কথা একদম আমার সামনে বলবে না। আফিম খান কিছুক্ষণ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগের সঙ্গে ছিল। তিনি ধীরে ধীরে বলল, কেন বলবো না? তুমি তো হৃদকে মানো না, সারাদিন ওর উপর রাগ দেখাও, মারধর করো। আমি চাই না হৃদ তোমার হাতে আরো কষ্ট পাক। আজকে মার খেয়ে মেয়েটার কি অবস্থা হয়েছে দেখেছো? মেয়েটার কপাল কেটে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। একজন বাবা হয়ে আমি আর দেখতে পারছি না। আমি আমার মেয়েকে তোমার কাছে আর রাখবো না, কোনো সম্পর্ক নেই ওর ওর সাথে তোমার। কথাগুলো শুনে তুর্যর আগে আচমকা দরজার কাছে রাখা কাঁচের ফুলদানিটাতে সজোরে লাথি মারল তুর্য। ফুলদানিটা মেঝেতে পড়ে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো চারদিকে। রুমের ভেতর কাঁচ ভাঙার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। তুর্য রাগে চিৎকার করে উঠলো, আমি বলছি না ওকে আমি ডিভোর্স দিব না, মানে দিব না। তার বুক ওঠানামা করছে দ্রুত, চোখের ভেতরের আগুনটা যেন আরো তীব্র হয়ে উঠছে। কথাটা বলেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার সময় দরজাটা সজোরে বন্ধ করে বেরিয়ে গেল। রুমের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো, শুধু মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো আর ভারী নিঃশ্বাসের শব্দ। উজান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে আফিম খানের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, আচ্ছা আঙ্কেল, আমি তাহলে উঠি। আফিম খান ক্লান্ত মুখে শুধু মাথা নাড়ল। উজান দ্রুত রুম থেকে বেরিয়ে এলো, করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নিজের কলারটা ঠিক করলো। তারপর মনে মনে বলল, আজকে সারাদিন আর তুর্যের আশেপাশে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুর্য এখন রাগে ফুটন্ত আগ্নেয়গিরি হয়ে আছে। ভুল করে সামনে পড়লে আমাকে সত্যি সত্যি আলু ভর্তা বানিয়ে ফেলবে। এই কথা ভেবে উজান হাঁটার গতি আরো বাড়িয়ে দিল।
দুপুরের রোদটা যেন আজ একটু বেশিই তীব্র। আকাশের মাঝখানে সূর্যটা আগুনের গোলার মতো জ্বলছে। তার উত্তাপে রাস্তার কালো পিচ পর্যন্ত যেন ঝিমিয়ে উঠেছে। গরম বাতাসে চারপাশটা কেমন ধোঁয়াটে হয়ে আছে। রাস্তায় মানুষজনও খুব একটা নেই, যে যার মতো ছায়া খুঁজে দ্রুত হাঁটছে। এদিকে কাজ শেষে অফিস থেকে বাড়ি ফিরছিল অর্ণব। গাড়ির ভেতরে বসে সে এক হাতের আঙুল দিয়ে জানালার পাশে হালকা টোকা দিচ্ছিল। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখ দুটো স্থির ছিল বাইরের রাস্তার। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামলো রাস্তার এক পাশে। একটা মেয়ে মাথা নিচু করে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। পরনে সাদা নীল স্কুল ইউনিফর্ম, কাঁধে একটা ব্যাগ ঝুলছে। মুখটা খানিকটা নিচু হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে চশমাটা রোদের আলোয় চিকচিক করছে। অর্ণব কপাল কুঁচকে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ পর চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। আরে, এটা তো ওই চশমাওয়ালা মেয়েটা না? অর্ণব আরো একটু ভালো করে তাকালো। হ্যাঁ, ভুল নয়, নম্রতা। অম্র অর্ণব অবাক হয়ে নিজের মনেই বিড়বিড় করে বলল, মেয়েটা তাহলে স্কুলে পড়ে? তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি ফুটে উঠল। পরের মুহূর্তেই সে দ্রুত ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামাও। অর্ণবের কণ্ঠে হঠাৎ তাড়াহুড়ো দেখে ড্রাইভারও অবাক হয়ে গেল, তবে প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো। গাড়িটা ধীরে ধীরে রাস্তার পাশে গিয়ে থামলো। গাড়ি পুরোপুরি থামার আগেই অর্ণব দরজা খুলে দ্রুত নেমে পড়ল। নম্রতা তখনও নিজের মতো করে হাঁটছিল। হয়তো সে খেয়ালই করেনি কেউ তাকে দেখছে। অর্ণব কয়েক কদম এগিয়ে গিয়ে পিছন থেকে হেসে ডাক দিল, আরে, চশমাওয়ালা বালিকা, কেমন আছেন? পরিচিত কণ্ঠ শুনে নম্রতা হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে পিছনে তাকালো। অর্ণবকে দেখতেই প্রথমে তার চোখে বিস্ময় ফুটে উঠল, তারপর পর মুহূর্তেই মুখে ছোট্ট একটা হাসি চলে এলো। নম্রতা অবাক হয়ে বলল, আরে আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অর্ণব কিছু বলার আগে হঠাৎ নম্রতার কিছু মনে পড়তেই সে হালকা অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। তারপর ছোট্ট করে নিচু কণ্ঠে বলল, সরি, আপনাকে ওইদিন চিনতে পারিনি। আপনাকে এমবিটিভিতে অনেক দেখেছি, কিন্তু ওই দিন আমি এত বেশি ভয় পেয়েছিলাম যে কিছুই মাথায় আসছিল না, তাই চিনতে একটু সময় লেগেছে। পরে চিনেছিলাম অবশ্য, কিন্তু আর কিছু বলেনি। কথাগুলো বলতে বলতে তার গলায় লজ্জামাখা হাসি মিশে গেল। অর্ণব কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার সরল কথাগুলো শুনে অজান্তেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তারপর কয়েক কদম এগিয়ে নম্রতার সামনে এসে দাঁড়ালো। দুজনের মাঝখানে দুপুরের রোদের আলো এসে পড়েছে। অর্ণব হালকা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে নরম গলায় বলল, আচ্ছা, আপনার পা কেমন আছে এখন? নম্রতা অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার আমার পায়ের কথা মনে আছে? প্রশ্নটা শুনে অর্ণবের ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটে উঠল। খুব আস্তে নিজের সঙ্গে যেন কথা বলল অর্ণব, যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার পায়ের কথা মনে থাকবে না? কথাটা এতটাই নিচু স্বরে বলা যে শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল, নম্রতার কানে পৌঁছালো না। নিজের অজান্তে হালকা কাশলো অর্ণব। তারপর গলা একটু স্বাভাবিক করে বলল, হ্যাঁ, মনে আছে। এমপি বলে কথা, দেশের মানুষের সেবা যত্ন করাটা তো আমার কর্তব্য। নম্রতা নিচু চোখে আস্তে করে বলল, জি, এখন ঠিক আছে। তারপর দুজনের মাঝখানে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন অনেক কথা মনের মধ্যে ভিড় করলেও ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারে না। নম্রতার ঠিক সেই অবস্থা। সে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দগুলো যেন কোথাও গিয়ে আটকে গেল। কয়েক মুহূর্ত পর অপ্রস্তুত কণ্ঠে বলল, আচ্ছা, আমি তাহলে আসি। অর্ণব ভ্রু কুঁচকে তাকালো। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার আপত্তি না থাকলে বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। নম্রতা একটু চমকে উঠে উত্তেজিত কণ্ঠে আওড়ালো, না না, দরকার নেই, আমি যেতে পারবো। অর্ণব মৃদু হেসে বলল, দুপুরের রাস্তায় মানুষজনও কম থাকে, আর যদি না যান তাহলে আমি ভাববো আপনি এখনো সেদিনের ঘটনার জন্য আমাকে দায়ী ভাবছেন। কথাটা শুনে নম্রতা তাড়াতাড়ি নেড়ে উদ্বিগ্ন মাথা নেড়ে
উদ্বিগ্ন কণ্ঠে বলল, সিসি কি বলছেন এসব? আচ্ছা চলুন। নম্রতার সম্মতি শুনে অর্ণবের চোখের কোণে যেন এক টুকরো স্বস্তি নেমে এলো। ঠোঁটের কোণে চাপা একটা হাসি ফুটে উঠল। সে আগে গিয়ে গাড়ির দরজা খুলে বলল, আগে উঠুন। নম্রতা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। অর্ণবও অন্য পাশ দিয়ে উঠে বসে সামনের দিকে তাকিয়ে বলল, কাকা, গাড়িটা চশমাওয়ালা বালিকাদের বাড়ির দিকে নিয়ে যান। নম্রতার সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো। কি বললেন? অর্ণব গম্ভীর মুখ করে জানালার বাইরে তাকিয়ে বলল, কিছু না। ড্রাইভার কাকাও যেন ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে গাড়ি স্টার্ট দিলেন। ধীরে ধীরে গাড়িটা দুপুরের শান্ত রাস্তা ধরে এগিয়ে চলল। বাইরে রোদের আলো ঝলমল করছে। রাস্তার দুপাশে গাছগুলো হালকা বাতাসে দুলছে। গাড়ির ভেতর অদ্ভুত এক নীরবতা, কিন্তু সেই নীরবতাও যেন কথার চেয়ে বেশি কিছু বলছিল। নম্রতা জানালার বাইরে তাকিয়ে আছে, অথচ তার মন বাইরে নেই। সে অনুভব করতে পারছে মাঝে মধ্যে অর্ণব আর চোখে তার দিকে তাকাচ্ছে, আর অর্ণবও নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছে। কিন্তু তারা কেউই জানতো না এই মুহূর্তটা শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। রাস্তার একটু দূরে বড় একটা কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়ে ছিল আরেকজন। তার চোখ দুটো স্থির হয়ে আছে গাড়িটার দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল রহস্যময় এক হাসি। হাতে ক্যামেরা, যা দেখে বোঝা যাচ্ছে হয়তো পুরো ঘটনার ভিডিও করে রেখেছে অথবা কয়েক কপি ছবি তুলেছে। কিন্তু লোকটাকে? সূর্য ঠিক ৩টার দিকে বাড়ির গেটে এসে দাঁড়ালো। ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করে ফিরেছে সে। নতুন ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করার পর আজই ছিল তার প্রথম দিকটার ব্যস্ত দিনগুলোর একটি। ক্লাস নেওয়ার মাঝেও মনটা বারংবার অন্যদিকে চলে যাচ্ছিল, যেন কোথাও একটা অস্থিরতা তাকে ভেতর থেকে টেনে ধরে রাখছে। সকালটা শুরু হয়েছিল অদ্ভুত ভাবে। কোনো কারণ ছাড়াই রেগে গিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। খাবারের দিকে ফিরেও তাকায়নি, অথচ কেন রেগে গিয়েছিল সেটা নিজেও পরিষ্কারভাবে বুঝতে পারছিল না। শুধু একটা চাপা অস্বস্তি যা ভেতরে ভেতরে জমে উঠেছিল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে চোখ পড়ল। আরিফা খান সোফায় বসেছিল, হাতে সম্ভবত কোনো কাজের কাগজপত্র। তুর্যকে দেখেই ভ্রু সামান্য কুঁচকে উঠল তার। তিনি শান্ত কিন্তু খোসা মেশানো কণ্ঠে বলল, কি রে বাবা, সকালে নাকি না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে? তুর্য কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর গম্ভীর মুখে উত্তর দিল, আরিফা খান ধীরে ধীরে বলল, আচ্ছা বাবা, তুমি উপরে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। তুর্য আর কোনো কথা বলল না, শুধু মাথাটা সামান্য নাড়ল। তারপর ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তারপর করিডোর পেরিয়ে নিজের রুমের সামনে যে সূর্য ধীরে ধীরে নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে ঢুকে সে কিছু একটা থমকে গেল। তার বেডের এক কোণে একজন মেয়ে বসে আছে, অপরিচিত নয়, চেনা মুখ। সূর্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ালো, যেন বহুদিনের পরিচিত একজনের দেখার স্বাভাবিক আনন্দ নিয়ে সে এগিয়ে এলো। মুস্কি হেসে বলল, কেমন আছো তুর্য ভাইয়া? তুর্য এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর নিজের স্বভাব সুলভ শান্ত গম্ভীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস তাসনিম? মেয়েটার হাসি আরো একটু প্রসারিত হলো। আলহামদুলিল্লাহ ভালো। তাসনিম তুর্যের মামাতো বোন, গ্রামের থেকে এসেছে। তার চোখে মুখে এখনো সেই সহজ সরল গ্রামের ছোঁয়া লেগে আছে, কিন্তু শহরের নতুন পরিবেশে আসার উত্তেজনাও স্পষ্ট। সূর্য কিছুক্ষণ চুপ করে রইল, জিজ্ঞাসা করার মতো কিছু যেন তার কাছে ছিল না, অথবা হয়তো সে ইচ্ছে করেই নীরব থাকলো। তাসনিম কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিজেই আবার বলল, আসলে আমার কলেজ তো শেষ হলো, এখন ইউনিভার্সিটিতে ভর্তি হব, তাই শহরে আসা। এখন এখন থেকে এখানেই থাকবো, পড়াশোনা করব। তার কণ্ঠে ছিল একটা স্বপ্ন আর নতুন জীবনের উত্তেজনা। সূর্য ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর গম্ভীর স্বরে বলল, ভালো কথা, কিন্তু পারমিশন ছাড়া যখন তখন আমার রুমে আসবে না, এমনকি আমি না থাকলেও না। কথাটা শোনার সাথে সাথে তাসনিম একটু চুপ হয়ে গেল। মুখের হাসিটা সামান্য মলিন হলো। অপমানিত হওয়ার একটা ছায়া তার চোখে ভেসে উঠল, কিন্তু
সে সেটা প্রকাশ করলো না, কারণ সে জানে তুর্যের স্বভাবটাই এমন। তারপর তাসনিম ধীরে ধীরে মাথা নাড়িয়ে নিচু কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর কোনো আর বাড়তি কথা না বাড়িয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। রুমে আবার নেমে এলো নীরবতা। তুর্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। 20 মিনিট পর সূর্য শ্বাস শেষ করে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। গায়ে এখনো পানির ঠান্ডা ছোঁয়া লেগে আছে। মাথাটা কিছুটা হালকা লাগছে, দিনভর জমে থাকা ক্লান্তিটা যেন একটু কমেছে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রুমে ঢুকতে তার চোখে পড়ল টেবিলের উপর খাবারের প্লেট, আর সেটা নিয়ে দাঁড়িয়ে আছে রিত। এক মুহূর্তেই তুর্যের ভ্রু কুঁচকে গেল। যে শান্তিটা সে সবেমাত্র একটু আগে ফিরে পেয়েছিল, সেটা যেন হঠাৎ করেই আবার গরম হয়ে উঠল। ভেতরে ভেতরে তার গলা ভারী হয়ে উঠল রাগে। গম্ভীর চাপা হুংকারের মতো কণ্ঠে সে বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কিভাবে আমার রুমে আসার? মার খাওয়া কি কম হয়েছে যে বারংবার আমার রুমে আসো, আবার আমার সামনে এসে দাঁড়াও? তোমাকে মারলেও পড়ে গিয়ে বিচার দাও। হৃদ একটুও ভয় পেল না, বরং ঠোঁটের কোণে একটা বিরক্ত ছায়া ফুটে উঠল। তারপর ধীরে ধীরে কোমরে হাত রেখে সূর্যের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে লাগলো, প্রথমত আপনার মতো গন্ডারের রুমে আসার আমার একটু ইচ্ছে নেই। বারংবার আমি বিপদে পড়ে আসি, না হলে আপনার ওই গন্ডার, না না সরি, গম্ভীর মাতার মুখ দেখার কোনো শখ আমার নেই। আর দ্বিতীয় কথা, আপনার মাথায় সবসময় হাই ভোল্টেজ কারেন্ট চলে, তাতে আমার দোষ কোথায়? আর তৃতীয় কারণ, তার কথা শেষ হওয়ার আগেই তুর্য এক ধাপ এগিয়ে এসে ধমক দিয়ে বলল, স্টুপিড, চুপ! আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে তোমার 32টা দাঁত ফেলে দিব। তোমার মতো বাচাল মেয়েদেরকে আমি জাস্ট হেট করি। আই হেট ইউ। হৃদ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু আমার তো 32টা দাঁত এখনো ওঠেইনি। বিশ্বাস না হলে আমি হাঁ করছি দেখুন। কথাখানা বলে হৃদ সত্যি সত্যি হাঁ করে তুর্যকে দেখাতে থাকে। চলবে ইনশাল্লাহ।